আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা আমাদের এই ভিডিওতে আমরা একটু আলোচনা করব মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। আসলে মধ্যপ্রাচ্যের বিষয়গুলো খুবই জটিল। এখানে অনেক দেশের সাথে অনেক দেশের যে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আবার অন্য ক্ষেত্রে অন্য কোনো জায়গায় যায় দেখা যায় এদের ভিতরে আবার শত্রুতা রয়েছে। এভাবে আসলে মধ্যপ্রাচ্যে এক জটিল অবস্থা ধারণ করে আছে। এর ভিতরে আমরা যতটুকু পারি একটু আলোচনা করতে চেষ্টা করব, যেটা বর্তমানে আমরা একটু ইরান সম্পর্কে আলোচনা করি। ইরান আসলে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি। এই ইরানকে দমে রাখার জন্য আসলে যুক্তরাষ্ট্র প্লাস ইসরায়েল সদা সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে থাকে। ইরান তাদের সাথে মোকাবেলা করে বর্তমানে টিকে আছে। এর ভিতরে এর টিকে থাকার ভিতরেও আসলে অনেকবার ইসরায়েল হামলা করে, আবার বিনিময়ে আপনার ইসরায়েল ইরানে হামলা করে, আবার ইরান ইসরায়েলে হামলা করে। এইভাবে হামলা পাল্টা হামলার ভিতরে ছোট ছোট হামলা পাল্টা হামলা বলা যায়, এর ভিতরে তারা থাকে, সীমাবদ্ধ থাকে। তবে বড় ধরনের হামলা কেউ করে না আসলে। হ্যাঁ, তবে ইসরায়েল কিছু কাজ মাঝে মধ্যে করে ফেলে, যেটা হোক ইরানের বা ইরানের বাইরে, যেটা হচ্ছে কি ইরানের যেই সামরিক প্রধানরা আছেন, অর্থাৎ আইআরজিসির যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, তারা সিরিয়াতে গেলে সেখানে হামলা করেন। হ্যাঁ, আপনারা দেখছেন সর্বশেষ যে কাসেম সুলাইমানি সহ এরকম আরও অনেক হেভিওয়েট নেতাদেরকে, হ্যাঁ, ইসরায়েল ফিলি ইরাকের ভিতরে মেরে ফেলছে। আবার সর্বশেষ যেই ইরানের আপনার যেন প্রেসিডেন্ট যেন ইব্রাহিম রাইসির মৃত্যুর জন্য অনেকে, হ্যাঁ, ইরানকে দায়ী করতেছে, ইসরায়েলকে দায়ী করতেছে। যেমন এই যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী ওই নাহিয়ান আর কি। হ্যাঁ, এদের মিত্র, এরা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছে। সেখান থেকে মারা যাওয়ার পিছনে অনেকে ইসরায়েলের যোগসাজশ খুঁজতেছে। আসলে কতটা সঠিক কতটা ব্যাঠিক সেটা আসলে আমরাও জানি না। আর এখানে আসলে ইসরায়েল মধ্যপ্রাচ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি চায়, কেননা মধ্যপ্রাচ্যে যেন যাতে স্থিতিশীল না থাকুক, হ্যাঁ, এটা ইসরায়েল চায়। আসলে এই ক্ষেত্রে ইসরায়েলের সুবিধা হয়, কেননা ইসরায়েল মনে করে মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি স্থিতিশীল থাকে সেক্ষেত্রে তারা শক্তি অর্জন করবে, শক্তি অর্জন করে তারা ইসরায়েলের বিরুদ্ধে এক হয়ে দাঁড়াবে। কারণ সেক্ষেত্রে ইসরায়েলের একত্র আরব দেশগুলোকে মোকাবেলা করতে ইসরায়েলের কষ্ট হবে। তাই ইসরায়েল করে কি, ওই সমস্ত দেশগুলোতে বিভিন্ন সংঘাতে, বিভিন্ন ইস্যুতে, হ্যাঁ, হামলা করে সেই সমস্ত দেশগুলোকে আগেভাগেই দমায় রাখতে চায়। অর্থাৎ একটা দেশের উপরে হামলা করে একটা দেশকে দমে রাখতে চায়। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে ব্যতিক্রম ইরান একটু মাথা চারা দিয়ে দাঁড়াইতে চায়। যেমন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে হামলা করলে তারা চুপ করে বসে থাকে। যেমন বিশেষ করে সিরিয়াতে তো ইসরায়েল নিজের মতো করে হামলা করে। হ্যাঁ, আপনারা জানেন সর্বশেষ যেই উম, 1-2 দিন আগে আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন যে আমরা সিরিয়াকে অস্থিতিশীল করে রাখবো, সিরিয়াতে কোনো স্থিতিশীলতা দিব না, সেখানে আমরা নাক গলাবো, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা তিনি বলেছেন। আসলে একটা স্বাধীন দেশের সম্পর্কে, সিরিয়া কিন্তু একটা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশ সম্পর্কে তারা এইভাবে বলে, আসলে এর আন্তর্জাতিক আসলে কোনো বিচার নাই আসলে। কিন্তু এটা অন্য দেশ বললে হয়তো এগুলা অনেক দূরে যেত, অনেক গড়াইতো পানি, বা অনেক বিচারের সম্মুখীন হইতো, তারা শাস্তির সম্মুখীন হইতো। কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে সেটা দেখা যায় না। আর আমরা হয়তো যেন ফেসবুক বা ইউটিউবে বলার পরেই ভিডিওটা হয়তো আপলোড দিব, আপলোড দেওয়ার পরেও হয়তো দেখবো যে এটা আসলে হয় না আপনার, এই যে ইউটিউব এই ভিডিওটা ডিলিট করে দিতেও পারে। কেননা আমাদের দু একটা ভিডিও এরকম দেখছি ডিলিট করে দিছে। এখন আমাদের, যাক, আমরা সেদিকে না যাই। আর এই যে ইরানের সাথে যেই 6 বিশ্ব শক্তির যেই আপনার একটা চুক্তি হয়েছিল, পরমাণু চুক্তি, ওই পরমাণু চুক্তি থেকে সর্বশেষ নির্বাচিত হওয়ার আগে, অর্থাৎ 2011 সালে 17 সালে ট্রাম্প নির্বাচিত হয়ে তিনি করছেন কি, ওই চুক্তি থেকে তিনি এককভাবে বেরিয়ে গেছেন। অর্থাৎ অন্যান্য যে আরও 5টা শক্তি আছে তাদের সাথে আলোচনা না করে তিনি বেরিয়ে গেছেন। কারণ কি, তিনি ইরানের উপরে অভিযোগ আনছেন যে ইরান তাদের ওই চুক্তিগুলো মানে না, চুক্তির শর্তগুলো মানে না। অর্থাৎ ইরান গোপনে গোপনে পরমাণু অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম অতিরিক্ত আকারে সংরক্ষণ করেছে, যেটা তথ্য তারা ওই যে আপনার অ্যাটমিক এনার্জি যে আছে, বা পরমাণু বিষয়ক যেই, হ্যাঁ, প্রতিনিধি আছে তাদেরকে জানায় না। এখন আসলে ইরান এই অভিযোগ সবসময় ভিত্তিহীন এবং অস্বীকার করে, আর যুক্তরাষ্ট্র অভিযোগ করে যায়। এভাবে চলতেছিল। সর্বশেষ ট্রাম্প এসে সেখান থেকে চুক্তির থেকে প্রত্যাহার করে নিয়েছেন।
কিন্তু এখন আবার গতকালকে অর্থাৎ গত শুক্রবারে 7 তারিখ 7ই মার্চ 2025 এসে ডোনাল্ড ট্রাম্প নাকি একটা চিঠি লিখছেন ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আছেন তাকে উদ্দেশ্য করে। অর্থাৎ তিনি তাকে উদ্দেশ্য করে লিখছেন একটা চিঠি, সেখানে হয়তো মানে পরমাণু বিষয়ে যাতে আলোচনা করে বা আলোচনা টেবিলে যাতে ইরান আসে এই বিষয়ে তিনি উল্লেখ করছেন। তবে এই বিষয়টা ইরানের পক্ষ থেকে এখনও জানা যায়নি বা ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা এরকম বিষয়ে ট্রাম্পের কোনো চিঠি তারা এখনও পাননি পরমাণু অস্ত্র বিষয়ে বা পরমাণু আলোচনা বিষয়ে কোনো চিঠি ট্রাম্পের পক্ষ থেকে তারা পাননি। যাই হোক, হয়তো 2-1 দিনের মধ্যে হয়তো তারা পাবেন, তখন হয়তো তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন, সেই আশায় আমরা থাকবো। আর এদিকে আমরা সিরিয়াতে যাই, আবারও সিরিয়া ঢুকি। সিরিয়া এসে যায় আপনার যেই গত শুক্রবারে যে হামলা হয়েছে, হামলাতে আপনার সেখানে প্রায় 250 জন লোক অলরেডি মারা গেছে, উভয় পক্ষের আর কি, সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের সাথে যেই সংঘর্ষ হয়েছে সেখানে 250 জন মৃত্যুবরণ করেছে, অনেকে আহত হয়েছে, অনেককে জিম্মি করে নিয়েছে। তবে সরকারি বাহিনী যৌথ হামলা করে মানে অনেক বিদ্রোহীদেরকে মেরে মানে হত্যা করেছেন এবং তাদেরকে সরকার তাদেরকে যারা জীবিত আছে তাদেরকে আত্মসমর্পণ করার জন্য বলতেছে, আর নাইতে পরিণতি খারাপ হবে এরকম হুমকি দিচ্ছে। এখন যা তারা কি আপনার আত্মসমর্পণ করে কিনা সেটা দেখার বিষয়। আর হচ্ছে যা এখানে যৌথ বাহিনী অর্থাৎ সিরিয়ার যে সরকারি বাহিনী আছে তারা বিদ্রোহী যাদেরকে পায় তাদেরকে হত্যা করে ফেলে নাকি, এরকম বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বা বিভিন্ন মিডিয়াতে এরকম আসছে, আমরা সেখান থেকে সংগ্রহ করে বললাম। আর আপনার এদিকে যে হামাসের সাথে ইসরায়েলের যেই যুদ্ধ খেলা আজকে 2023 সাল থেকে চলতেছে, এখন ওই 2023 সাল থেকে চলার পরে আপনার 7 অক্টোবর 2023 থেকে আজও চলমান। এখন সেখান থেকে আপনার এই যুদ্ধে আসলে ফিলিস্তিনিরা সবাই হারাইছে, তাদের ভূমি ভূখণ্ড ইসরায়েল অবৈধভাবে দখল করে নিচ্ছে, বসতি স্থাপন করতেছে। তারা কোনো রকম অর্থাৎ যারা ফিলিস্তিনিরা বা যারা গাজা ভূখণ্ডে আছেন তারা কোনো রকম জীবন নিয়ে অন্যত্র হয়তো সরে গিয়েছেন। এদিকে সরে যাওয়ার পরেও ইসরায়েল মানে সেখানে আসলে স্বাভাবিক কোনো কাজ করেনি, তারা সেখানে হত্যা এবং লুণ্ঠনের মতো কার্যক্রম করতেছে ইসরায়েলি সেনাবাহিনী, যেটা গতকালকে অর্থাৎ শুক্রবারে বিভিন্ন মিডিয়াতেও আসছে। সেখান থেকে অর্থাৎ হামাসের ফিলিস্তিনি ভূখণ্ডের থেকে মানে ওই সমস্ত বাড়িঘর থেকে স্বর্ণ অলঙ্কার এবং বিভিন্ন দামি দ্রব্য বা বস্তুগুলো এগুলো ইসরায়েল নিয়ে গেছে, লুট করছে আর কি। নিয়ে এগুলো নাকি বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে বা বিভিন্ন মাধ্যমে তারা এগুলো বিক্রির জন্য চেষ্টা করতেছে বিভিন্ন দেশে। এটা খুদ ইসরায়েলের ভিতর থেকে বিভিন্ন পত্রিকা আসছে, সেখান থেকে আমরা আমাদের পাওয়া আর কি। এইভাবে আসলে এটা একটা দেশের সেনাবাহিনীর মানে নৈতিক অবস্থান কতটা অবক্ষয় ঘটলে তারা এই সমস্ত কাজগুলো করতে পারে। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ীও আসলে এটা লঙ্ঘন, কেননা আইনের লঙ্ঘন। কেননা কোনো দেশের সেনাবাহিনী যদি অন্য কোনো দেশের অভ্যন্তরে গিয়ে লুটপাট করে বা কোনো এরকম অসামাজিক কাজ করে, সেটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়। কিন্তু আসলে ইসরায়েলের ক্ষেত্রে এটা মানবতা বিরোধী বা কি সেই বিষয়টা তারা কেয়ার করে, তারা এই বিষয়টা মানতেই চায় না। কেননা আপনারা দেখছেন যে ফিলিস্তিনি নারীদের যে অন্তর্বাস নিয়ে যেই কার্যক্রমগুলো ইসরায়েলের সেনাবাহিনী করেছে, তারপরেও কিন্তু তাদেরকে কেউ যুদ্ধ অপরাধী বলে নাই বা তাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবে কারো কোনো কাঠগড়ায় দাঁড় করায় না এবং কোনো জায়গায় একটা কমিশন গঠন হয়নি তাদের বিচারের জন্য। এখন এটা যদি ইসরায়েল না হয়ে এই কাজগুলো যদি অন্য কোনো দেশের সেনাবাহিনী করতো, তাহলে সেক্ষেত্রে সারা বিশ্ব মিললে সবাই এখানে চিল্লাপাল্লা করে শেষ, মানবাধিকারের কবর হয়ে গেছে, ওইটা করছে এটা করছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে সবাই এখানে নিশ্চুপ। যাক, আন্তর্জাতিক আইন আসলে ইসরায়েল ততটাই তোয়াক্কা করে না, এটা সবসময় শুরু থেকেই বরং জাতিসংঘে গিয়ে তারা বুক ফুলায় বিরাট বিরাট কথা বলে। যাক, দুর্বলের প্রতি সবল যারা থাকে তারা একটু জোর বেশি খাটায়। কারণ ফিলিস্তিনিরা বর্তমানে যে দুর্বল অবস্থানে আছে এটা ইসরায়েল ভালো করেই বোঝে, তাই তাদের উপরে জোর বেশি খাটাইতেছে ইসরায়েল। আর সর্বশেষ ট্রাম্পের যেই সমস্ত নীতিগুলো আছে ওই সমস্ত নীতি তিনি বিশ্বের বিভিন্ন দেশে
যে কাজগুলো করছেন অর্থাৎ বাণিজ্য যুদ্ধের বিষয়ে, তিনি রাশিয়ার সাথে ওরকম বাণিজ্য যুদ্ধ শুরু করছেন। হ্যাঁ, অর্থাৎ রাশিয়ার পণ্যের উপরে তিনি শুল্ক আরোপ করছেন এবং রাশিয়ার যে সমস্ত ব্যাংকগুলো আছে ব্যাংকিং সেক্টরের উপর বা ব্যাংকিং খাতের উপর তারা নিষেধাজ্ঞা আরোপ করবে। এখন তাদের বক্তব্য হয়েছে যে এই নিষেধাজ্ঞা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত না আপনার ওই যে রাশিয়ার ইরানের সাথে মানে ইউক্রেনের সাথে আলোচনায় না বসে, মানে অর্থাৎ ইউক্রেনকে রাশিয়াকে আলোচনায় বসানোর জন্য একটা চাপ হিসেবে তিনি এই নিষেধাজ্ঞা দিতেছেন। এখন তার কথা হয়েছে যে যতদিন পর্যন্ত আলোচনা হবে ততদিন পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে, যখন একটা শান্তিবিরতি চুক্তি হবে তখন এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া যাবে, অটোমেটিক তুলে নেবেন। দেখি এখানে রাশিয়ার প্রতিক্রিয়া কি হয় বা রাশিয়া কি করে সেটা দেখার বিষয়। আর আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করলাম। যারা চ্যানেলে নতুন তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।